আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে হিসাবের বইসমূহ এই অধ্যায়ের উপর আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা রাজশাহী বোর্ড 2014 সালের আরেকটি প্রশ্ন সমাধান করব। এটি প্রশ্ন নং 5। আজকের অঙ্কটা স্পেশাল, কারণ আজকের অঙ্কটা ব্যতিক্রমী নিয়মের। আজকের অঙ্ক শুরু করার আগে আমরা কিছু তথ্য নিয়ে আলোচনা করব। আমি বোর্ডে লিখে রাখছি প্রয়োজনীয় তথ্য। আসলে আমরা আজকে যে অঙ্কটা করব এটা বিশেষ জাবেদা রিলেটেড। এই বিশেষ জাবেদার মধ্যে আমাকে ক্ষয়ে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করতে বলা হয়েছে এবং গয়ে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে বলা হয়েছে। আমি লিখে রাখছি প্রয়োজনীয় তথ্য নগদ প্রাপ্তি জাবেদা। আমরা আগে জানার চেষ্টা করব বেসিকটা, যে নগদ প্রাপ্তি জাবেদায় আমরা কোন ধরনের লেনদেনগুলো লিপিবদ্ধ করব। বিশেষ জাবেদা মানে এখানে বিশেষ লেনদেন লিপিবদ্ধ করতে হবে। আমরা নগদ প্রাপ্তি জাবেদায় শুধুমাত্র নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করব। নগদ প্রাপ্তি বলতে নগদ টাকাও হতে পারে, আবার চেকও হতে পারে। শুধুমাত্র নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন আমরা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করব। নগদ প্রাপ্তি ব্যতীত আর কোনো লেনদেন আমরা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করব না। এটা আমাদের বেসিক। আমরা নগদ প্রদান জাবেদায় শুধুমাত্র নগদ প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করব, এর বাইরে আর কোনো লেনদেন লিপিবদ্ধ করব না। তাহলে আমরা এক কথায় মাথায় রাখবো, নগদ প্রাপ্তি জাবেদায় শুধুমাত্র নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করতে হয়, নগদ প্রদান জাবেদায় শুধুমাত্র নগদ প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করতে হয়। এই অঙ্কটা করার জন্য এর বাইরেও আমার আরও কিছু তথ্যের প্রয়োজন, যেটি আসলে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তথ্য না, এটা দ্বিতীয় পত্রের তথ্য। এবং অঙ্ক করার সময়, সৃজনশীল ম্যাথ সলভ করার সময় এই তথ্যগুলোর আসলে ব্যবহার আমরা অনেকাংশেই কম ব্যবহার করি। তারপরে যেহেতু আমরা যে সালের অঙ্কটা করতেছি এই সালের অঙ্কে এই তথ্যটার গুরুত্ব বেশি, তাই আমরা এই তথ্যগুলো একটু জেনে নেই। আমরা এই যে অঙ্কটা করব এখানে আসলে পণ্যের প্রতিষ্ঠান রিলেটেড আমরা অঙ্ক করব। এখন এই পণ্যের প্রতিষ্ঠান পণ্য সংক্রান্ত হিসাবের বহিতে দুইভাবে সংরক্ষণ করে। পণ্যের হিসাব রক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে প্রতিষ্ঠানটা পণ্য রিলেটেড, অর্থাৎ পণ্য ক্রয় করে পণ্য বিক্রি করার মাধ্যমে মুনাফা অর্জন করে, পণ্য সংক্রান্ত লেনদেন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের হিসাবের বহিতে দুইটা পদ্ধতিতে লিপিবদ্ধ করে: কালান্তিক মজুত পদ্ধতি, নিত্য মজুত তালিকা পদ্ধতি। আমরা ইন্টারমিডিয়েট অর্থাৎ এসএসসি লেভেলে যখন পণ্য সংক্রান্ত লেনদেন হিসাবের বহিতে লিপিবদ্ধ করি, আমরা মূলত কালান্তিক মজুত পদ্ধতিতে এই লেনদেনগুলো লিপিবদ্ধ করি। কিভাবে সেটা? আমরা যখন পণ্য ক্রয় করি, হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী আমরা পণ্য ক্রয় করলে ক্রয় নামক ব্যয়কে ডেবিট করি। আমরা যখন পণ্য বিক্রি করি, পণ্য বিক্রি করলে আয় হয়, বিক্রয়কে আমরা ক্রেডিট করি। মূল বিষয়টা হচ্ছে এটা। তার মানে আমরা পণ্য সংক্রান্ত লেনদেন হিসাবের বহিতে দুইভাবে লিপিবদ্ধ করব। কালান্তিক মজুত পদ্ধতি, এই কালান্তিক মজুত পদ্ধতি অর্থাৎ আমাদের যে এসএসসি লেভেলের যে সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা কালান্তিক মজুত পদ্ধতিতে পণ্য সংক্রান্ত লেনদেন হিসেবের বহিতে লিপিবদ্ধ করি। কারণ কালান্তিক মজুত পদ্ধতির মূল কথা কি বা সারমর্ম কি? আমরা যখন পণ্য ক্রয় করব, পণ্য ক্রয় করলে ব্যয় হয়। কালান্তিক মজুত পদ্ধতির মূল যে বিষয়বস্তু, যখন আমরা পণ্য ক্রয় করব, পণ্য ক্রয় করলেই ব্যয় হবে। আমরা যখন পণ্য বিক্রি করব, পণ্য বিক্রি করলেই আয় হবে। কালান্তিক মজুত পদ্ধতিতে পণ্য ক্রয় করলে আমরা ক্রয়কে ডেবিট করি, পণ্য বিক্রি করলে আমরা বিক্রয় হিসাব নামক আয়কে ক্রেডিট করি। এটাই হচ্ছে কালান্তিক মজুত পদ্ধতির মূল কথা, যে কালান্তিক মজুত পদ্ধতিতে আমরা যখন পণ্য ক্রয় করব, পণ্য ক্রয় করলে ব্যয় হবে। আমরা যখন পণ্য বিক্রি করব, পণ্য বিক্রি করলে আয় হবে। মূলত আমরা এসএসসি লেভেলে এই কালান্তিক মজুত পদ্ধতিতে আমরা পণ্য সংক্রান্ত লেনদেন হিসাবের বহিতে সংরক্ষণ করি। এখন পণ্যের প্রতিষ্ঠান কালান্তিক মজুত পদ্ধতির বাইরেও আরেকটা পদ্ধতিতে পণ্য সংক্রান্ত লেনদেন হিসাবের বহিতে সংরক্ষণ করতে পারবে, সেটাকে আমরা বলি নিত্য মজুত তালিকা পদ্ধতি। এখন নিত্য মজুত তালিকা পদ্ধতির মূল বিষয়টা কি? নিত্য মজুত তালিকা পদ্ধতি বলতে আসলে আমরা প্রতিদিনের হিসাব প্রতিদিন সংরক্ষণ করব। আমরা কেন ব্যবসায় করতেছি? আমরা ব্যবসায় করতেছি মুনাফা অর্জনের উদ্দেশ্যে। আমরা যখন নিত্য মজুত তালিকা পদ্ধতিতে পণ্য সংক্রান্ত লেনদেন হিসাবের বহিতে রেকর্ড করব, আমি প্রতিদিনের হিসাব প্রতিদিন নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমি যে তারিখে ব্যবসা করলাম ওই তারিখে পণ্য সংক্রান্ত লাভ কত বা ক্ষতি কত, এটা আমরা কিন্তু সহজে নির্ণয় করতে পারবো। এখন নিত্য মজুত তালিকা পদ্ধতির মূল কথা কি? নিত্য মজুত তালিকা পদ্ধতির মূল কথা হচ্ছে আমরা পণ্যকে, এই দেখো আমি লিখে রাখছি, পণ্যকে সম্পদ হিসেবে ধরা হয়। নিত্য মজুত তালিকা পদ্ধতির মূল বিষয়টা আমরা পণ্যকে সম্পদ হিসেবে কাউন্ট করব। এখন এই যে পণ্যকে যে আমরা সম্পদ হিসেবে কাউন্ট করব, ওই সম্পদের নামকরণ করব এবং উক্ত সম্পদের নামকরণ করা হয় মজুদ পণ্য। আমরা যখন
কালান্তিক মজুদ পদ্ধতিতে পণ্য ক্রয় করি, পণ্য কিন্তু নাথিং। হিসাব বিজ্ঞানে কালান্তিক মজুদ পদ্ধতিতে পণ্য বলতে কোনো হিসাবের নাম নেই। যখন আমি কালান্তিক মজুদ পদ্ধতিতে আসলে পণ্য সংক্রান্ত লেনদেন রেকর্ড করব, তখন হিসাব বিজ্ঞানে পণ্য বলতে আসলে কোনো কিছু মিন করে না। পণ্য থাকলে তার সাথে আরেকটা সহায়ক শব্দ থাকতে হবে। আমি কি পণ্য ক্রয় করছি নাকি আমি পণ্য বিক্রি করছি। যদি পণ্য ক্রয় করি তাহলে সেটা একটা অর্থ বহন করবে, যদি পণ্য বিক্রি করি তাহলে একটা অর্থ বহন করবে। পণ্য ক্রয় করলে কালান্তিক মজুদ পদ্ধতি অনুযায়ী ব্যয় হয়, পণ্য বিক্রি করলে কালান্তিক মজুদ পদ্ধতি অনুযায়ী আয় হয়। কিন্তু নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে এই পণ্যটাকেই আমরা একটা সম্পদ হিসাবে কাউন্ট করি বা ধরি, তখন ওই সম্পদটার নাম দিই আমরা মজুদ পণ্য। আমরা যখন পণ্য ক্রয় করি আমরা মজুদ পণ্য নামক সম্পদকে বৃদ্ধি করি, অর্থাৎ মজুদ পণ্যকে ডেবিট করি। আমরা যখন পণ্য বিক্রি করি তখন এখানে আবার একটু ঝামেলা আছে। তাহলে আমরা যখন পণ্য ক্রয় করব নিত্য মজুদ পদ্ধতিতে পণ্য বলতেই, পণ্য থাকলেই এটাকে আমরা বলবো মজুদ পণ্য। পণ্য বলতেই এটা মজুদ পণ্য। পণ্য মানেই আমাদের একটা সম্পদ, ওই সম্পদের নাম হচ্ছে মজুদ পণ্য। এখন আমি যদি পণ্য ক্রয় করি তাহলে সম্পদ বাড়বে, তাহলে মজুদ পণ্য হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ডেবিট। আমি যদি নগদে পণ্য ক্রয় করি মজুদ পণ্য ডেবিট, নগদান ক্রেডিট। আমি যদি বাকিতে পণ্য ক্রয় করি নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে তাহলে মজুদ পণ্য হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। মানে প্রসেসটা সেম, জাস্ট পণ্য ক্রয়কে ডেবিট না করে মজুদ পণ্যকে আমি ডেবিট করব। পার্থক্যটা কোথায়? পণ্য ক্রয় করলে ব্যয় হয় কালান্তিক মজুদ পদ্ধতিতে, আর নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে পণ্য ক্রয় করলে আমাদের সম্পত্তি বৃদ্ধি পায়, তখন মজুদ পণ্যকে আমাকে ডেবিট করতে হবে। ওকে। আর নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে আমি যখন পণ্য বিক্রি করব, পণ্য বিক্রি করলে আমরা দুই ধরনের মূল্য পাবো। একটা হচ্ছে বিক্রয় মূল্য আর একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আমি লিখে রাখছি, দেখো, যখন আমি পণ্য বিক্রি করব, পণ্য বিক্রয় করলে দুটি মূল্য পাওয়া যায়, যথা বিক্রয় মূল্য, বিক্রিত পণ্যের ব্যয়। এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি, ধরো আমি একটা পণ্য 10,000 টাকায় বিক্রি করছি, 10,000 টাকায় বিক্রি করছি, এটা আমাদের কিন্তু বিক্রয় মূল্য, এটা আমাদের বিক্রয় মূল্য। আমি 10,000 টাকায় বিক্রি করছি মানে এটা আমাদের বিক্রয় মূল্য। এই যে আমি পণ্যটা 10,000 টাকায় বিক্রয় করছি, এই 10,000 টাকার পণ্যের আসল কত ছিল? আসল মানে ক্রয় মূল্য থেকে শুরু করে আনুষঙ্গিক ব্যয় যোগ করে আসল মূল্যটা ধরা হবে। ওকে, তাহলে আমি যে 10,000 টাকায় পণ্য বিক্রি করলাম, এখন ধরো ওই পণ্যের আসল ছিল হচ্ছে 8,000 টাকা। এই 8,000 টাকা বলতে এটা হচ্ছে ক্রয় মূল্য। তার মানে আমরা 8,000 টাকার পণ্য বিক্রি করছি হচ্ছে 10,000 টাকায়। এই 10,000 টাকাটাকে বলতেছি আমরা বিক্রয় মূল্য, আর 8,000 টাকাটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। অর্থাৎ আমি যে পণ্যটা বিক্রয় করলাম সেই বিক্রিত পণ্যের ব্যয়। এখন নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে আমি যখন পণ্য বিক্রি করব, আমার এই 10,000 টাকা বিক্রয় মূল্য থাকবে, এই 8,000 টাকা ক্রয় মূল্য অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ও থাকবে। তাই আমি নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে যখন পণ্য বিক্রয় করব, এই বিক্রয়ের জন্য দুটো জাবেদা করব। একটা বিক্রয় মূল্যের জন্য জাবেদা করব, আরেকটা বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য জাবেদা করব। আমাদের এই অধ্যায়, অর্থাৎ অধ্যায় বললে ভুল হবে, এই অঙ্কের জন্য আমাদের গুরুত্বপূর্ণ টপিক ছিল এগুলো, বেসিক ছিল এগুলো। আমরা যদি বেসিকগুলো না বুঝি তাহলে আমরা রাজশাহী বোর্ড 2024 সালের 5 নং প্রশ্নটা সমাধান করতে পারবো না। এটা একটু ক্রিটিক্যাল অঙ্ক। অনেকেই দেখা গেছে যে রাজশাহী বোর্ডের আন্ডারে যে শিক্ষার্থীরা ছিল আসলে এই প্রশ্নটা অ্যান্সার করতে পারেনি বেসিক না জানা থাকার কারণে। তাই চলো এখন আর আমরা যেহেতু বেসিকটা শিখলাম, এই বেসিকের মধ্যে যদি কারো প্রবলেম থেকে থাকে, বিশেষ করে পণ্যের হিসাব রক্ষণ রিলেটেড, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আমি ইনশাআল্লাহ এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এখন ম্যাথটা সলভ করার চেষ্টা করি। এখানে বলা আছে মুন কোম্পানি বিশেষ জাবেদা ও সাধারণ জাবেদা ব্যবহার করে। এই যে আমাদের কিন্তু বিশেষ জাবেদা রিলেটেড অঙ্ক। তাহলে মুন কোম্পানি কি করে? বিশেষ জাবেদা ও সাধারণ জাবেদা ব্যবহার করে। 2023 সালের জুন মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পাদিত হয়। এখন 2023 সালের জুন মাসের নিম্নোক্ত লেনদেনগুলো দেওয়া আছে, আমি এই লেনদেনগুলো পড়লাম না, সরাসরি আমরা চলে আসব ক খ গয়ে। কি বলছে? যেসব লেনদেন নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে না সেগুলোর জাবেদা দেখাও। আমি কিন্তু শুরুতেই দেখো, আমি এই অঙ্ক রিলেটেড যে বেসিক বিষয়গুলো ছিল আমি কিন্তু আগেই বোর্ডে লিখে রাখছি এবং সেই জিনিসগুলো কিন্তু তোমাকে বুঝালাম, তোমাদেরকে আলোচনা করলাম। এখানে কি বলা আছে? কয়ে যেসব লেনদেন নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ হবে না সেগুলোর সাধারণ জাবেদা দেখাও। আমি কি লিখে রাখছি বোর্ডে প্রয়োজনীয় তথ্যে? যে নগদ প্রাপ্তি জাবেদায় শুধুমাত্র নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করব, নগদ প্রদান জাবেদায় শুধুমাত্র নগদ প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করব। এর বাইরে যে লেনদেনগুলো আমাদের প্রশ্নে আছে ওগুলো নগদ প্রাপ্তি জাবেদাও বসবে না, নগদ প্রদান জাবেদাও বসবে না। ওই লেনদেনগুলোকে নিয়েই আমরা মূলত কয়ের অ্যান্সারটা করব। ওই লেনদেনগুলোর জন্য আমরা এখানে সাধারণ জাবেদা প্রস্তুত করব। ওকে,
তারপরে ক্ষয়ে কি বলছে, নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো, গয়ে বলছে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। হ্যাঁ, আমরা যে ক খ গ দেখতেছি এখানে কিন্তু আসলে পণ্যের হিসাব রক্ষণের বিষয়টা নেই, এটা আসলে ভিতরে আছে, আমরা যখন প্রশ্নটা দেখব তখন বুঝতে পারবো। আমরা কিন্তু কটা বুঝতে পারলাম যে কয়ে এখন আমি কোন লেনদেনগুলো জাবেদা করব, যে লেনদেনগুলো নগদ প্রাপ্তি জাবেদায় বসবে না, যে লেনদেনগুলো নগদ প্রদান জাবেদায় বসবে না। আমাকে মাথাটাকে ইউজ করতে হবে, খুব ইজি বিষয়, আবার না বুঝলে অনেক টাফ বিষয়। ওকে, এখন আমরা তাহলে শুরু থেকে আসি। জুন মাসের 1 মুন অতিরিক্ত মূলধন হিসেবে নগদ 50,000 টাকা বিনিয়োগ করেন। তাহলে অতিরিক্ত মূলধন হিসেবে কার পারে মুন নিয়ে আসছে 50,000 টাকা, তাহলে কার পারে নগদ টাকার প্রাপ্তি ঘটছে, এটা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে। তাহলে জুন 1 নগদ প্রাপ্তি জাবেদায়, আমি একটু এই পাশে দুটো পার্ট করি, এটা ধরো প্রাপ্তি জাবেদা, এটা প্রদান জাবেদা, তাহলে আমি এটা প্রাপ্তি এটা প্রদান, তাহলে আমি 1 তারিখটা এখানে বসালাম, এটা প্রাপ্তি জাবেদায় বসবে বোঝানোর জন্য। তারপরে 2 মনিকা কোম্পানির নিকট নগদ বিক্রয় 8,000 টাকা, এই যে বিক্রিত পণ্যের ব্যয় 6,400 টাকা। এখানে আমাদের কিন্তু পণ্য রিলেটেড এই প্রতিষ্ঠানটা আমরা বুঝবো কিভাবে, যখন একটা ব্যবসায় প্রতিষ্ঠান পণ্য ক্রয় করবে এবং পণ্য বিক্রয় করবে, তার মানে এই ব্যবসায় প্রতিষ্ঠানটা হচ্ছে পণ্য সংক্রান্ত, সেবামূলক প্রতিষ্ঠান না। এই ব্যবসায় প্রতিষ্ঠান কি করে, কম মূল্যে পণ্য ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে। এখন যখন পণ্যের প্রতিষ্ঠান হবে, পণ্যের প্রতিষ্ঠান পণ্য সংক্রান্ত লেনদেন দুইভাবে হিসাবের বহিতে লিপিবদ্ধ করবে, কালান্তিক মজুত পদ্ধতি, নিত্য মজুত তালিকা পদ্ধতি। এখন আমরা বুঝবো কিভাবে যে এই প্রতিষ্ঠানটা কালান্তিক মজুত পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে না নিত্য মজুত তালিকা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে। তুমি বিক্রয় মূল্যে মানে বিক্রয় যখন করবা, পণ্য যখন বিক্রয় করবা, ওই বিক্রয়ের লেনদেনটা দেখলেই তুমি বুঝতে পারবা যে কালান্তিক মজুত পদ্ধতি না নিত্য মজুত তালিকা পদ্ধতি। কিভাবে সেটা, যখন নিত্য মজুত তালিকা পদ্ধতি থাকবে প্রশ্নে বা নিত্য মজুত তালিকা পদ্ধতির অঙ্ক হবে, তখন বিক্রয় মূল্যের সাথে বিকৃত পণ্যের ব্যয়, তার মানে এই দেখো 10,000 টাকায় পণ্য বিক্রি করছে, যারা আসল হচ্ছে 8,000 টাকা, এটা দ্বারা আমরা বুঝে নিব। তাহলে বিক্রয় মূল্যের সাথে যদি বিকৃত পণ্যের ব্যয় থাকে, তার মানে এই প্রতিষ্ঠানটা পণ্য সংক্রান্ত লেনদেন নিত্য মজুত তালিকা পদ্ধতিতে হিসাবের বইতে সংরক্ষণ করতেছে। তাহলে তুমি জুন মাসের 2 দিকে তাকাও, মনিকা কোম্পানির নিকট পণ্য বিক্রয়, তুমি মনিকা কোম্পানির নিকট 8,000 টাকায় পণ্য বিক্রি করছো, এটা আসলে পণ্যের বিক্রয় মূল্য। এখন তুমি যে 8,000 টাকায় পণ্য বিক্রি করছো, তুমি কত টাকার পণ্য 8,000 টাকায় বিক্রি করছো, 6,400 টাকার পণ্য 8,000 টাকায় বিক্রি করছো, তার মানে এই 6,400 টাকা কি তোমার আসল, যেটাকে আমরা বলতেছি বিকৃত পণ্যের ব্যয়। তাহলে তুমি 6,400 টাকার পণ্য তুমি 8,000 টাকায় বিক্রি করছো, তোমার মাঝখানে লাভ কত, 1,600 টাকা। তুমি এইভাবেই ব্যবসা করতেছো। তো যখন তুমি দেখবা বিক্রয় মূল্যের সাথে বিকৃত পণ্যের ব্যয় থাকবে, তখন তোমাকে বুঝতে হবে এই প্রতিষ্ঠান নিত্য মজুত তালিকা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে। এই হচ্ছে বিষয়, ক্লিয়ার একদম। তাহলে আমরা এই স্পষ্ট দেখতেছি 2 এটা নিত্য মজুত তালিকা পদ্ধতির অঙ্ক। কিভাবে, কারণ বিক্রয় মূল্যের সাথে বিকৃত পণ্যের ব্যয় আছে। এখন মনিকা কি করছে, নগদ বিক্রয় করছে। নগদ বিক্রয় করছে মানে আমি কি বলছি যে এই পাশটা নগদ প্রাপ্তি, এই পাশটা নগদ প্রদান, তাহলে নগদ বিক্রি করছে, তাহলে নগদ প্রাপ্তি 2ও এখানে আসবে, এটা তারিখ তারা বুঝাইছি। 3 গ্রিন কোম্পানির নিকট হতে পণ্য ক্রয় 7,200 টাকা, চেক নং থাকার কারণে আমরা বুঝতেছি যে গ্রিন কোম্পানির কাছ থেকে পণ্য ক্রয় করে আমরা চেক দিছি, চেক নং 101, তার মানে আমি নগদে ক্রয় করছি, তো নগদে ক্রয় করছি মানে নগদ টাকা চলে গেছে। আর এখানে নগদ টাকা চলে গেছে মানে সেটা ক্যাশ বাক্স থেকেও যেতে পারে, ব্যাংক থেকেও যেতে পারে। নগদ মানে আসলে এটাকে আমরা ক্যাশ বাক্সও বুঝাচ্ছি, ব্যাংকেও বুঝাচ্ছি। তাহলে 3 আমার ডান পাশে চলে যাবে, এটা হচ্ছে নগদ প্রদান, 3ও আমার নগদ প্রদানে চলে গেল। মানে আমি নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানের বাইরে যে লেনদেনগুলা আমি নগদ প্রাপ্তিতেও বসাবো না, নগদ প্রদানেও বসাবো না, নগদ প্রাপ্তি ও প্রদান সংক্রান্ত লেনদেন না, সেগুলোর জন্যই কিন্তু কোয়া করবো, সেটাকে খুঁজতেছি আমরা। তাহলে 3 কিন্তু নগদ প্রদানে বসে গেছে। 8 এই সোহাদির নিকট পণ্য বিক্রয় 9,000 টাকা, চালান নং 101, শর্ত N30, ব্যয় 7,200 টাকা। এই শর্ত দ্বারা কি মিন করে, এই শর্ত দ্বারা মিন করে তুমি বাকি দিয়ে বিক্রি করছো। যখন তোমার প্রশ্নে শর্ত থাকবে, শর্তটা এমন থাকে, ধরো 2, 10, N30, এই শর্ত কখন থাকবে, যখন তুমি বাকিতে পণ্য ক্রয় করবা বা বাকিতে পণ্য বিক্রি করবে। এটা পরে আমি বিশ্লেষণ করতেছি। এই শর্ত আছে মানেই তোমাকে বুঝতে হবে ক্রয় থাকলে বাকিতে ক্রয় করছো, বিক্রয় থাকলে বাকিতে বিক্রি করছো। তাহলে তোমার এই শর্তের এই অংশটা আছে, এই অংশ দ্বারা বোঝায় যে তোমাকে 30 দিনের মধ্যে এই টাকাটা তুমি আদায় করবা। তার মানে তুমি যার কাছে বাকিতে বিক্রি করছো তাকে তুমি সময় দিছো যে ভাই আমি আপনার কাছে বাকিতে বিক্রি করলাম 9,000 টাকার পণ্য, বাট আপনাকে 30 দিনের মধ্যেই আমাকে এই টাকাটা পরিশোধ করতে হবে, তাকে তুমি শর্ত দিয়ে দিছো। তাহলে এই শর্তটা থাকার মূল কারণই হচ্ছে তুমি বাকিতে বিক্রি করছো। তাহলে বাকিতে বিক্রি করছো মানে এটা নগদ প্রাপ্তি জাবেদায় বসবে না। তাহলে তুমি একটা লেনদেন পাওয়া গেল 8 তারিখ, এটা নগদ প্রাপ্তি জাবেদায় বসবে না, নগদ প্রদান জাবেদাও বসবে না। আমি আগে লেনদেনটাকে ফাইন্ড আউট করতেছি। এখন 14 তারিখ আসি, ইনামকে বেতন প্রদান। তাহলে ইনামকে বেতন প্রদান, নগদ টাকা চলে গেছে, তাহলে নগদ প্রদান জাবেদায় বসবে, 14 এখানে দিয়ে দিলাম আমরা। তারপরে 16 গ্রিন কোম্পানির নিকট হতে পণ্য ক্রয় 6,000 টাকা, এই দেখো 2, 10, N30, এই যে 2/10, N30,
এই শর্ত মানে এটা বাকিতে, এটা আমি অঙ্ক করার সময় বুঝাচ্ছি, এই শর্ত মানেই কিন্তু এটা বাকিতে। তাহলে তুমি 16 তারিখে কী করছো, গ্রিন কোম্পানির নিকট পণ্য ক্রয় করছো, বাট বাকিতে। এখন বাকিতে ক্রয় করছো মানে নগদ প্রাপ্তি জাবেদাও বসবে না, নগদ প্রদান জাবেদাও বসবে না। তাহলে আমি আরেকটা লেনদেন পাইলাম, সেটা হচ্ছে আমাদের 16। এইটা কিন্তু আমরা নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা এক জায়গায় বসাবো না, আগে আমি সবগুলো সেভ করি। 18, এই ওয়াহাদের নিকট হতে 101 নং চালান বাবদ 9000 টাকা চেক প্রাপ্তি। তবে আমি চেক প্রাপ্তি বলে নগদ টাকা পাইছি। এখানে নগদ বলতে আসলে ক্যাশ বাক্সের মাধ্যমে বুঝাচ্ছি, ব্যাংকের মাধ্যমে বুঝাচ্ছি। নগদ মানে ক্যাশ বাক্স ব্যাংক উভয় মিলে। তাহলে যেহেতু চেক পাইছি, তাহলে আমি টাকা পাইছি, টাকা পাইছি মানে নগদ প্রাপ্তি জাবেদায় বসবে, এটা 18, আমি পেয়ে গেলাম নগদ প্রাপ্তি। তারপরে 26, 2% বাট্টা বাদে গ্রিন কোম্পানিকে দেনা পরিশোধ চেক নং 103। তাহলে আমি দেনা পরিশোধ করছি চেকে, তাহলে আমার ব্যাংক থেকে টাকা চলে গেছে, তাহলে আমার নগদ টাকা চলে গেছে। 26 নগদ প্রদান জাবেদায় বসবে। 28, 15,000 টাকার নোট 500 টাকা সুদসহ আদায় হলো। তাহলে 15,000 টাকার নোট 500 টাকা সুদসহ আদায় হয়েছে। হ্যাঁ, এটা আদায় হয়েছে, তার মানে এটা প্রাপ্য নোট বা প্রাপ্য বিল। তাহলে যেহেতু আমার আদায় হয়েছে, এটা নগদ টাকা পাইছে 28, এখানে বসবে নগদ প্রাপ্তি জাবেদায়। ভাড়া খরচ পরিশোধ 2400 টাকা চেক নং 104, আমি চেকের মাধ্যমে ভাড়া খরচ প্রদান করছি, তার মানে নগদ প্রদান জাবেদায় বসবে। তার মানে দেখো, এই লেনদেনগুলো নগদ প্রাপ্তি জাবেদায় বসবে, এই লেনদেনগুলো নগদ প্রদান জাবেদায় বসবে। আর এই যে দুইটা আমরা লেনদেন পেলাম, এটা বিশেষ লেনদেন, নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন না, নগদ প্রদান সংক্রান্ত লেনদেন না। এই দুইটা লেনদেনের জন্যই আমরা মূলত এখন জাবেদা করব, মানে কয়ের অ্যান্সার করব। ওকে, তাহলে এখন কয়ের অ্যান্সার করার জন্য তোমরা খাতায় লিখবা 5 নং প্রশ্নের সমাধান, দিয়ে লিখবা ক, দিয়ে তোমরা জাবেদার ছক করবে। এখানে আমি জাবেদার ছক করতেছি না, আমি এমনি জাবেদাটা বুঝাচ্ছি, তোমরা করে নিবা। তাহলে কয়ে কি বলছে, তুমি লিখবা ক লিখে যেসব লেনদেন নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ হবে না, সেগুলো জাবেদা দেখানো হলো। ওকে, তুমি এই কথাগুলো লিখবা ক লিখে। লেখার পর তুমি জাবেদা ছক করবা। এখানে মূলত দুইটা তারিখ, এই যে দুইটা তারিখ 8 এবং 16, এই দুইটা তারিখের জন্য আমরা মূলত জাবেদা করব। এই দুইটা তারিখ নগদ প্রাপ্তি জাবেদাও বসবে না, নগদ প্রদান জাবেদাও বসবে না। প্রথমে 8-এ যাই আমরা, 8-এ গেলে আমরা বুঝতে পারবো 8-এ কি করছি আমরা। এইস ওয়াহাদি, দেখো ওয়াহিদের নিকট পণ্য বিক্রয় 9000 টাকা, চালান নং 101, শর্ত N30 অর্থাৎ N30, ব্যয় 7200 টাকা। এখন এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে বলে শেষ করা যাবে না, এত ইম্পর্টেন্ট। কেন? কারণ এই অঙ্কটা অনেক মাইর পেজ আছে, অর্থাৎ অনেক বুঝার বিষয় আছে। এই অঙ্কটা তুমি যদি তোমার বেসিকটাকে স্ট্রং না করো, তুমি এই অঙ্কটা পারবে না। আমি একটু আগে বেসিকটা ক্লিয়ার করলাম যে পণ্যের প্রতিষ্ঠান পণ্য সংক্রান্ত লেনদেন দুইটা পদ্ধতিতে হিসাবের বইতে লিপিবদ্ধ করবে, কালান্তিক মজুদ পদ্ধতি, নিত্য মজুদ পদ্ধতি। এখন আমি বুঝবো কিভাবে কালান্তিক না নিত্য মজুদ? বিক্রয়ের সাথে যদি বিক্রিত পণ্যের ব্যয় থাকে, তোমাকে বুঝে নিতে হবে এই প্রতিষ্ঠান পণ্য সংক্রান্ত লেনদেন নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে সংরক্ষণ করে। নিত্য মজুদ তালিকা পদ্ধতির বিশেষত্ব কি? পণ্যকে আমি সম্পদ হিসেবে কাউন্ট করব, পণ্যকে আমি সম্পদ হিসেবে কাউন্ট করব। এই পণ্যটা হয়ে যাবে আমার সম্পদ, এইটা হচ্ছে আমাদের বিশেষত্ব। এই সম্পদের নাম কি হবে? মজুদ পণ্য। এই সম্পদের নাম হবে মজুদ পণ্য, এটা হচ্ছে বিশেষত্ব। এখন নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে আমি যখন পণ্য ক্রয় করব, মজুদ পণ্য নামক সম্পদ বাড়বে, মজুদ পণ্য হিসাব ডেবিট, নগদে ক্রয় করলে নগদান ক্রেডিট, বাকিতে ক্রয় করলে প্রদেয় হিসাব ক্রেডিট। নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে আমি যখন পণ্য বিক্রি করব, দুইটা জাবেদা হবে, একটা বিক্রয় মূল্যের জন্য জাবেদা হবে, আর একটা বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য জাবেদা হবে। এখন 8 তারিখে তুমি দেখো, তুমি এই ওয়াহাদির নিকট পণ্য বিক্রি করছো 9000 টাকা, চালান নং 101, এই শর্ত N30 দ্বারা বুঝাচ্ছে তুমি বাকিতে বিক্রি করছো। তার মানে তুমি যে 9000 টাকার পণ্য বিক্রি করছো, তুমি ওয়াহিদকে বলছো যে ভাই আপনাকে 30 দিনের মধ্যেই এই পাওনাটা পরিশোধ করতে হবে। এই N30 মানে তুমি 30 দিনের মধ্যে এই টাকাটা তার কাছ থেকে আদায় করবে, তাকে শর্ত দিয়ে দিছো। এটা বাকি না হলে এই শর্তটা থাকবে না। তাহলে তুমি ওয়াহিদের নিকট বাকিতে পণ্য বিক্রি করছো, তাহলে তোমার এখানে বিক্রয় মূল্য কত? 9000 টাকা। তোমার বিক্রিত পণ্যের ব্যয়, যে ব্যয় 7200 টাকা, তো 9000 টাকার জন্য একবার জাবেদা হবে, আর ব্যয় অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য একটা জাবেদা হবে। এখন এই 9000 টাকা কিন্তু বিক্রয় মূল্য, এখন বিক্রয় মূল্যের জাবেদাটা সাধারণ হবে। তাহলে এখন তুমি এখানে কি করবা? তুমি জাবেদা ছক করবা, জাবেদা ছক করে তুমি লিখবা জুন, তারিখের ঘরে লিখবা জুন, লিখবা 8। আমি জাবেদা ছকটা করলাম না, তুমি করে নিবা। করে প্রথমে 8 তারিখে জাবেদা করবা ক, কারণ 8 তারিখে জাবেদা হবে দুইটা, কারণ যখন এই নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে তুমি পণ্য বিক্রি করবা, তোমার জাবেদা দুইটা হবে, একটা বিক্রয় মূল্যের জন্য, একটা বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য। তাহলে 8 তারিখে জাবেদা দুইটা হবে। তাই তুমি ইনার কলাম বলে ভুল হবে, বিবরণের ঘরে তুমি বিবরণের ঘরে ক দিবা, কারণ এটা তারিখের ঘর, তারপরে বিবরণের ঘর ক দিবা। তুমি বাকিতে পণ্য বিক্রি করছো, তাহলে বাকিতে বিক্রয় করলে বিক্রয় মূল্যের জাবেদাটা সাধারণ জাবেদার মতো,
বাকিতে বিক্রয় করলে যাবে দেখি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখন তুমি লিখবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে তুমি নর্মালি কালান্তিক মজুদ পদ্ধতিতে বাকিতে বিক্রি করলে যে দাবাদাটা করো এইখানেই সেটা করবা। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট 9,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট, একদম ইজিলি এই 9,000 টাকা। তার মানে তুমি নর্মালি যেভাবে জাবেদা করো সেটাই তুমি করবা। এখন এইটা তোমার এখানে বিশেষ জাবেদা, কারণ নিত্য মজুদ তালিকা পদ্ধতির জন্য আমরা বিক্রয় মূল্যের জন্য একটা জাবেদা করব, বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য একটা জাবেদা করব। এখন আমি তো 9,000 টাকায় পণ্য বিক্রি করছি, এই 9,000 টাকার মধ্যে আমার বিক্রিত পণ্যের ব্যয় কত? 7,200 টাকা। কারণ বিক্রিত পণ্যের ব্যয় মানে হিসাব বিজ্ঞানের একটা খরচ বাড়লে ডেবিট হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়কে ডেবিট করব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, ব্যয়কে বাড়ানোর জন্য আমি ডেবিট করলাম 7,200 টাকা। এখন আমি যে পণ্য বিক্রি করলাম, এই যে 9,000 টাকায় পণ্য বিক্রি করছি, কত টাকার পণ্য? 7,200 টাকার পণ্য। তাহলে 7,200 টাকার পণ্য আমার প্রতিষ্ঠান থেকে হ্রাস পাইছে, তার মানে আমার মজুদ পণ্য নামক সম্পদ কমে গেছে, তাহলে মজুদ পণ্যকে ক্রেডিট করব 7,200 টাকা। তার মানে আমি যখন নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে পণ্য বিক্রি করব, আমার বিক্রয়গুলো দুইটা জাবেদা হবে, এক বিক্রয় মূল্যের জন্য, এক বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য। বিক্রয় মূল্যের জন্য জাবেদা কি? নগদে বিক্রি করলে নগদের হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বাকিতে বিক্রি করলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর বিক্রিত পণ্যের জন্য জাবেদা কি? নগদে বিক্রি করি আর বাকিতে বিক্রি করি, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ক্রেডিট। বিক্রিত পণ্যের ব্যয় বাড়ার জন্য আর মজুদ পণ্য, কারণ আমি 7,200 টাকার পণ্য 9,000 টাকায় বিক্রি করছি, তাহলে আমি যার কাছে বিক্রি করছি সে আমার 9,200 টাকার সম্পদ নিয়ে গেল, তার মানে আমার 9,200 টাকার মজুদ পণ্য নামক সম্পদ কমে গেল, ওই জন্য মজুদ পণ্য হিসাব ক্রেডিট। তাহলে আমরা 8-এর জাবেদা করে ফেলতে পারলাম। এখন আমরা চলে আসবো 16, কারণ আমি আগেই লিখে রাখছি 8 আর 16 আমরা কি করব? জাবেদা করব। আর 16তে কি আছে? গ্রিন কোম্পানির নিকট হতে পণ্য ক্রয় 6,000 টাকা। শর্ত কি আছে? 2-10, তার মানে 2/10 N30। এই শর্ত কি মিন করে? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এগুলো এমসিকিউতে তোমার লাগবে বা আমার পরবর্তীতে অঙ্ক করার সময় লাগবে। এই শর্ত মিন করে তুমি গ্রিন কোম্পানির কাছ থেকে যে 6,000 টাকায় পণ্য ক্রয় করছো, 6,000 টাকায় পণ্য ক্রয় করেছো, এখন গ্রিন কোম্পানি তোমাকে বলছে যে ভাই আপনি যদি এই 6,000 টাকা আমাকে 10 দিন, মানে যে দিনে তুমি ক্রয় করছো সেদিন থেকে 10 দিনের মধ্যে পরিশোধ করেন, তাহলে এই 6,000-এর উপর আপনি 2% ছাড় পাবেন। তার মানে তোমাকে একটা লোভনীয় অফার দিছে। তুমি গ্রিন কোম্পানির কাছ থেকে 6,000 টাকার পণ্য ক্রয় করছো, তুমি ক্রয় করছো, গ্রিন কোম্পানি তোমাকে বাকিতে বিক্রি করছে। বাকিতে বিক্রি করার সময় তোমাকে বলছে ভাই আপনি যদি 10 দিনের মধ্যে আমাকে টাকাটা দেন এই তারিখ অনুযায়ী, এই তারিখ থেকে, তাহলে আপনি এই টাকার উপর 2% ছাড় পাবেন। আর যদি কোনোভাবে আপনি 10 দিনের মধ্যে টাকা দিতে ব্যর্থ হন, অবশ্যই আপনাকে 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে বাট্টার জন্য, আর এইটা হচ্ছে যদি তুমি এই সময়ের মধ্যে টাকা দিতে ব্যর্থ হও, অবশ্যই তোমাকে কত দিনের মধ্যে বাউন্ডিং টাকা পরিশোধ করতে হবে, সেই টার্মটা হচ্ছে এটা। এই দুটো টার্মই বাকিতে ক্রয় বিক্রয়ের জন্য থাকে, অন্যথায় থাকবে না। নগদে ক্রয় বিক্রয়ের সময় এই টার্মটা থাকবে না, যখন বাকিতে ক্রয় বিক্রয় তখনই তোমার শুধু এই টার্মটা থাকবে, অন্যথায় না। তাহলে তুমি গ্রিন কোম্পানির নিকটতে পণ্য ক্রয় করছো, এখানে নগদ বা বাকি লেখা নেই, টার্ম আছে মানে বাকিতে, তাহলে বাকিতে ক্রয় করছো। আর তুমি এখানে অঙ্ক করতেছো নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে। এখন নিত্য মজুদ তালিকা পদ্ধতির বিশেষত্ব কি? যখন পণ্য ক্রয় করবা পণ্যটা সম্পদ হয়ে যাবে, পণ্য কী যাবে? সম্পদ হয়ে যাবে। তো তুমি কি করছো? এখানে পণ্য ক্রয় করছো, তার মানে মজুদ পণ্য নামক সম্পদ বাড়ছে, তাহলে তুমি এখন জুন 16 দিবা। যেহেতু তুমি পণ্য ক্রয় করছো নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে, পণ্য মানেই মজুদ পণ্য, ক্রয় করছো মানে কি? মজুদ পণ্য নামক সম্পদ বাড়ছে, এই জন্য তুমি মজুদ পণ্য হিসাবকে ডেবিট করবা। মজুদ পণ্য হিসাবকে ডেবিট করবে কত টাকা? 9,000 টাকা। কেন? সম্পদ বাড়ার জন্য। এখন তুমি যে পণ্য ক্রয় করলা, তুমি বাকিতে ক্রয় করছো, তাহলে প্রদেয় হিসাব নামক দায় বাড়ছে, তাহলে প্রদেয় হিসাবকে ক্রেডিট করবা। খুব সহজে কিন্তু তুমি এই বিষয়গুলো আয়ত্ত করতে পারবা। তাহলে আজকের এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা ব্যতিক্রমী এই ম্যাথটা করতেছি। তাহলে তুমি যদি আমার কথাগুলো মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, ইনশাআল্লাহ তুমি কালান্তিক মজুদ পদ্ধতি, নিত্য মজুদ পদ্ধতি কোনো রকম সমস্যা ফেস করবে না। তুমি কি করলা? 8 তারিখ এবং 16 তারিখের জাবেদা নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে করলা। ওকে, নিত্য মজুদ তালিকা পদ্ধতির বিশেষত্ব কি? পণ্যকে আমি সম্পদ হিসেবে কাউন্ট করব, পণ্যকে আমি সম্পদ হিসেবে কাউন্ট করব, সম্পদের নাম হবে মজুদ পণ্য, এতটুকুই। আর কালান্তিক পদ্ধতিতে আসলে আমি যে এর আগে দেখো 8 তারিখে আমি যে 9,000 টাকায় পণ্য বিক্রি করছি, কালান্তিক মজুদ পদ্ধতি হইলে এই 9,000 টাকার ব্যয়টা, বিক্রিত পণ্যের ব্যয়টা দেওয়া থাকতো না প্রশ্নে। এখন কালান্তিক মজুদ পদ্ধতিতে এই জাবেদাগুলো কি করতাম? এটা কিন্তু নিত্য মজুদ দিয়ে হয়ে যাইতো, কালান্তিক মজুদ দিয়ে এই জিনিসটা করতাম না, এই যে খোয়া করতাম না। আমি 8-এ শুধু লিখতাম প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, আর 16-তে এসে লিখতাম ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। পার্থক্যটা শুধু এই জায়গায়।
কারণ 8-এ হইতো প্রাপ্য হিসাব নামক সম্পদ বাড়তো, বিক্রয় হিসাব নামক আয় বাড়তো। 16-এ আমি যেহেতু পণ্য ক্রয় করছি, পণ্য ক্রয় করলে কারান্তিক মজুত পদ্ধতিতে ব্যয় বাড়ে, ক্রয় হিসাবকে ডেবিট করতাম, প্রদেশ হিসাবকে ক্রেডিট করতাম, এই দুটোকে পার্থক্য। ওকে, আমাদের ক ডান। এখন আমরা খ করব। ক্ষয়ে বলছে বহুঘোড়া নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। বহুঘোড়া নগদ প্রাপ্তি জাবেদা অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদা, এটি আসলে বিশেষ জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ হয় আমরা তার বেসিকটা কিন্তু একটু আগে জানলাম। শুধুমাত্র নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন আমরা নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করব। এখন তুমি নিজে একটু চিন্তা করো, একটা ব্যবসায় প্রতিষ্ঠানে কী কী কারণে নগদ টাকার প্রাপ্তি হতে পারে। ব্যবসায় প্রতিষ্ঠানে নগদে পণ্য বিক্রয় করলে নগদ টাকা প্রাপ্তি হতে পারে। আমি যদি পূর্বে বাকিতে বিক্রয় করি, পূর্বে বাকিতে বিক্রয় করলে প্রাপ্য হিসেবে সৃষ্টি হয়। প্রাপ্য হিসাব যদি সেই টাকাটা পরিশোধ করে, তার মানে আমি প্রাপ্য হিসাবের কাছ থেকে যদি টাকা আদায় করি, তাহলে নগদ টাকার প্রাপ্তি হতে পারে। এবং এই দুইটা উৎসে ব্যতীত আরও অন্যান্য অনেক উৎস থেকে নগদ টাকা প্রাপ্তি হতে পারে। এখন বিক্রয় এবং প্রাপ্য হিসাব ব্যতীত যে উৎস থেকেই আমি নগদ টাকা পাই না কেন, ওই উৎসর নাম না লিখে আমরা অন্যান্য হিসাব দেখিয়ে আমি নগদ টাকা প্রাপ্তি ঘটাবো। তাহলে এখানে নগদ টাকার প্রাপ্তির উৎস 3টা। 1, নগদ বিক্রয়ের মাধ্যমে নগদ টাকা প্রাপ্তি। 2, প্রাপ্য হিসেবের মাধ্যমে নগদ টাকা প্রাপ্তি। এই দুইটা ব্যতীত এখন যে কোনো উৎস থেকে নগদ টাকা পাওয়া যাক না কেন, আসলে অন্যান্য উৎস থেকে নগদ টাকা প্রাপ্তি। আর আমি যেহেতু এখানে নগদ প্রাপ্তি জাবেদা করতেছি, নগদ প্রাপ্তির জন্য নগদানকে বা নগদকে আমি ডেবিট করব। আর যেহেতু আমি প্রাপ্য হিসাবের কাছ থেকে নগদ টাকা পাবো, প্রাপ্য হিসাবকে যদি আমি ছাড় দেই, তাহলে আমাদের এখানে প্রদত্ত বার্তার সৃষ্টি হতে পারে। তাহলে যেহেতু নগদ ডেবিট, তাই প্রদত্ত বার্তাও ডেবিট হবে। এটা মনে রাখার উপায় যে নগদ প্রাপ্তি জাবেদায় বার্তাটা নগদের সাথে রিলেটেড। নগদ ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট। ওকে, এখন আমরা এই যে কথাগুলো বললাম সেই তার আলোকে আমরা এখানে ছক করব। আমরা লিখব খ, মুন কোম্পানি নগদ প্রাপ্তি জাবেদা। এই দেখো তারিখ, বিবরণ, সূত্র। এই যে নগদ ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট। কারণ আমরা যেহেতু নগদ প্রাপ্তি জাবেদা করতেছি, নগদ টাকা আমি তো পাবো, তার মানে ডেবিট হবে। নগদ টাকা কেন পাবো? বিক্রয় করে পেতে পারি, প্রাপ্য হিসাব থেকে পেতে পারি, অন্যান্য উৎস থেকে পেতে পারি। সেই আমরা জিনিসগুলো ক্রেডিট করব। এই দেখো বিক্রয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। আর আমরা যেহেতু এখানে পণ্যের প্রতিষ্ঠানের অঙ্ক করতেছি, এই প্রতিষ্ঠানটা নিত্য মজুর তালিকা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করতেছে, তাই আমরা এক্সট্রা একটা ঘর করব। কিন্তু এই অঙ্কটা যদি কালান্তিক মজুত পদ্ধতি হইতো, এই ঘরটা, এই কলামটা করা লাগতো না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যাবে তুমি অন্য সালের প্রশ্নে যখন প্র্যাকটিস করবা, আসলে এই কলামটা নাই। কেন এই কলামটা নাই? কারণ অন্য সালের প্রশ্নে যখন তুমি নগদ প্রাপ্তি জাবেদা করছো, ওটা কালান্তিক মজুত পদ্ধতিতে ছিল। আজকের অঙ্কটা এই জায়গায় ব্যতিক্রম। তাহলে আমরা আরেকটা এক্সট্রা ঘর করব। ওইখানে আসলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের যে জাবেদাটা করছি, এই যে আমরা 9,000 টাকায় পণ্য বিক্রি করছি, এর আগে আমরা যে জাবেদা করলাম, আমরা 9,000 টাকায় যে পণ্য বিক্রি করছি, কত টাকার পণ্য ছিল? 7,200 টাকার পণ্য। আর এই 9,000 টাকার জন্য আমরা বিক্রয়ের জাবেদা দেখাইছি, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর এই 7,200 টাকার জন্য কি জাবেদা দেখিয়েছিলাম? বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, মজুত পণ্য হিসাব ক্রেডিট। সেই জাবেদাটাই আমরা এখানে করবো। এই দেখো মজুত পণ্য হিসাব ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। মূল বিষয়টা হচ্ছে এটা। এটা কখন করব আমি? যখন নিত্য মজুত তালিকা পদ্ধতি হবে। অন্যথায় এই কলামটা হবে না। নগদ প্রাপ্তি জাবেদা মানে এই 5টা কলাম থাকবে। এই কলামগুলো আমি ছোটো ছোটো করছি, আমার বোর্ডে স্পেস কম, তাই আমি ছোটো ছোটো করছি। তোমার খাতায় কিন্তু একটু তোমরা বড় করবে। তাহলে এখন তোমরা লেনদেনগুলো চেক করো, কোন লেনদেনের জন্য তোমার নগদ প্রাপ্তি হয়েছে। 1 তারিখে প্রথমে আসি। 1 তারিখে দেখো 2023 জুন 1, মুন অতিরিক্ত মূলধন হিসাবে নগদ 50,000 টাকা বিনিয়োগ করে। তাহলে মুন বিনিয়োগ করছে, মুনের কিন্তু নগদ টাকা প্রদান হয়েছে। বাট তুমি যে এখানে নগদ প্রাপ্তি জাবেদা করতেছো, এটা কারবারে নগদ টাকা যদি আসে, নগদ প্রাপ্তি জাবেদায় বসাবো। কারবার থেকে যদি নগদ টাকা চলে যায়, নগদ প্রদান জাবেদায় বসাবো। তাহলে মুন কারবারে 50,000 টাকা নিয়ে আসছে, তাহলে কারবারে তো নগদ টাকার প্রাপ্তি ঘটছে। এখন এই নগদ প্রাপ্তি জাবেদা খতিয়ানের মতো আমাদের এখানে দেখো তারিখ, বিবরণ। এই বিবরণের ঘর মানে আমি নগদ টাকা কেন পেলাম। এখানে মূল বিষয়টা কি? নগদ প্রাপ্তি জাবেদা নগদান তো ডেবিট হবে। এখন ডেবিটের এগেইনস্টে ক্রেডিট। ক্রেডিট কি? কেনটা ক্রেডিট? যে আমি নগদ টাকা পেলাম পণ্য বিক্রয় করে, তাহলে নগদান ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তুমি ক্রেডিটটা কাকে লিখতেছি? মূল কারণটা, যে নগদ টাকা কেন আসলো আমার কাছে। তাহলে জুন 1-এ মুন কি করছে? অতিরিক্ত মূলধন হিসেবে নগদ টাকা কারবারে নিয়ে আসছে। এটা যাবে দেখি নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন বা শুধু মূলধন লিখলেও হয়, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমি বিবরণের ঘরে অপোজিটটা লিখবো। তাই আমি লিখে রাখছি আগেই 2023 জুন 1, এই যে অতিরিক্ত মূলধন। আমি কত টাকা নিয়ে আসছি?
50,000 টাকা নিয়ে আসছি, নগদের ঘরে কম্পালসারি বসাবো, বসিয়ে এই দেখো অতিরিক্ত মূলধন, এখানে যদি বিক্রয় থাকে বিক্রয়ের ঘরে বসাবো, এখানে যদি প্রাপ্য হিসেবের নাম থাকে প্রাপ্য হিসেবের ঘরে বসাবো। এখন বিক্রয় এবং প্রাপ্য হিসাব ব্যতীত অন্য যে নামেই থাক না কেন আমি এটা অন্যান্য ঘরে বসাবো। এই যে অন্যান্য ঘরে বসালাম 50,000 টাকা, আর বাকি সব কলাম ফাঁকা থাকবে। ওকে, এরপরে আবার কোথায় নগদ প্রাপ্তি আছে? এরপরে তোমার নগদ প্রাপ্তি আছে 2-এ। এই দেখো 2-এ, মনিকা কোম্পানির নিকট নগদ বিক্রয় 8,000 টাকা। দেখছো, তুমি নগদে বিক্রি করছো, তা নগদে বিক্রি করছো মানে কি নগদ টাকা পাইছো, তাহলে তুমি 2 বসাবা, 2 লিখবা, 2 লিখবা বিক্রয় হিসাব। এখন বিক্রয় করে কত টাকা পাইছো? 8,000, তো তুমি নগদের ঘরে আগে 8,000 বসাবে, বসার পর তুমি লিখছো বিক্রয় হিসাব। দেখো বিক্রয় হিসাব ঘরে, বিক্রয় হিসাব নামে ঘর আছে, তুমি ওইখানে বসাবা 8,000। এখন যেহেতু এটা নিত্য মজুত তালিকা পদ্ধতি, তুমি যে 8,000 টাকায় পণ্য বিক্রি করছো তার আসল মানে বিক্রিত পণ্যের ব্যয় কত? 6,400 টাকা। এই 6,400 টাকা জাস্ট ওই সোজা এই ঘরে বসিয়ে দেবে, আর কোনো কাজ নেই তোমার। নিত্য মজুত তালিকা পদ্ধতি বিধায় বিক্রিত পণ্যের ব্যয় আছে। এটা যদি কালান্তিক মজুত পদ্ধতি হইতো এই কথাটা থাকতো না, তখন এই কলামটাও থাকতো না, তুমি বসাতা না, জাস্ট নগদের ঘরে আর বিক্রয় হিসেবের ঘরে বসাতা, কাজ শেষ হয়ে যেত। ওকে, এটা আমাদের ডান। এরপরে আবার নগদ প্রাপ্তি কোথায় আছে? 3, এটা ক্রয় করছি, নগদ প্রাপ্তি না। তারপরে 8 তো আমি নগদ প্রাপ্তিতেও বসাই না, নগদ প্রদানেও বসাই না, কারণ 8-এ তো আমি জাবেদা করছি কয়ে, যেগুলো নগদ প্রাপ্তি জাবেদায় বসবে না, যেগুলো নগদ প্রদান জাবেদায় বসবে না, সেগুলো নিয়ে তো আমাকে কয়ে জাবেদা করতে বলছে, তাহলে 8-এ জাবেদা করছি মানে এটা নগদ লেনদেন না। 14, এটা নগদ প্রদান জাবেদা যাবে, কারণ বেতন দিছি মানে টাকা চলে গেছে। 16, এটা তো আমাদের বাকিতে ক্রয়। 18, এই ওয়াহাদের নিকট হতে 101 নং চালান বাবদ 9,000 টাকার চেক প্রাপ্তি। এই দেখো আমরা আসলে ওয়াহিদের কাছে বাকিতে বিক্রি করছিলাম, বাকিতে বিক্রয় করার পর 18 তারিখে এসে ওয়াহিদ আমাকে 9,000 টাকা দিয়ে দিছে, তাহলে ওয়াহিদ আমার এখানে কে? প্রাপ্য হিসাব। তাই আমি লিখবো 18, এই 18 দেবো, এখানে প্রাপ্য হিসেবের নাম লিখবো। প্রাপ্য হিসেবের নাম লিখে আমি নগদ পাইছি তার কাছে কত টাকা? 9,000 টাকা, এই নগদের ঘরে দেবো 9,000 টাকা। এখন এই ওয়াহিদ এ কে? আমার প্রাপ্য হিসাব, তাই প্রাপ্য হিসাবের ঘরে লিখবো আমি 9,000। তাকে কিন্তু আমরা বাট্টা দেই নাই, যদি বাট্টা দিতাম তাহলে কম টাকা পেতাম, তখন আমি এখানে আসলে লিখতাম, ধরো আমি 500 টাকা বাট্টা দিছি, তখন এখানে আমি 8,500 লিখতাম, বাট্টার করে লিখতাম 500। বিষয়টা তখন কেমন হতো একটু বুঝাই। এটা কিন্তু আমরা নর্মালি যেহেতু তার কাছে 9,000 টাকায় পাইছি, আমি নগদের ঘরে লিখলাম 9,000, প্রাপ্য হিসেবে ঘরে লিখলাম 9,000, কিন্তু আমি 9,000 এগেইনস্টে, কারণ তার কাছে কিন্তু দেখো কোথায় আছে সে, এই দেখো 8 তারিখে কিন্তু এই সোহাদের কাছে আমি 9,000 টাকারই পণ্য বিক্রি করছি। আর 8 তারিখে পণ্য বিক্রি করার পর সে আমাকে 18 তারিখে টাকা দিছে, আর 18 তারিখে হলো সে পূর্ণ নিষ্পত্তিতে আমাকে 8,500 টাকা দিছে। তাহলে 9,000-এর এগেইনস্টে আমি 8,500 টাকা পাইলাম, তাহলে আমি বাট্টা কত দিছি? 500 টাকা। তখন আমি এখানে কি করতাম? এখানে লিখতাম 8,500, এটা বোঝানোর জন্য 8,500, আর বাট্টার করে লিখতাম 500। তখন 8,500 আর 500 মিলে কিন্তু 9,000 মিলে গেল, আর প্রাপ্য হিসেব ক্রেডিট কিন্তু 9,000-এ থাকতো, কিন্তু এখানে এমনটা ঘটে নাই, তাই এখানে 9,000, ওইখানে 9,000। তারপরে আমাদের আর নগদ প্রাপ্তি কোথায় আছে? তারপরে দেখি, তারপরে আমাদের 28 আছে। 28-এ 2টা আছে। 15,000 টাকার নোট, এটা প্রাপ্য নোট, 500 টাকা সুদ সহ আদায়। তাহলে আমি কারো কাছে 15,000 টাকার প্রাপ্য নোটের টাকা পেতাম, তার মানে আমি কারো কাছে লিখিত ভিত্তিতে টাকা পেতাম, যেটা প্রাপ্য নোট বা প্রাপ্য বিল নামে আমরা জানি। পেতাম হচ্ছে 15,000 টাকা। পূর্ণ নিষ্পত্তিতে, অর্থাৎ যখন মেয়াদ পূর্তি হইল, পূর্ণ নিষ্পত্তি বলে ভুল, মেয়াদ পূর্তি হলো, মেয়াদ পূর্তিতে আমি সুদ সহ তার কাছ থেকে টাকাটা আদায় করছি। আমি আসল পেতাম 15,000, আরও আমাকে সে সুদ দিছে 500, তাহলে এখানে কিন্তু 2টা লেনদেন আছে। আমি আসল পাইছি 15,000, সুদ পাইছি 500, তাই আমি 2বার লিখবো। প্রথমে লিখবো 28 প্রাপ্য নোট হিসাব, প্রাপ্য নোট হিসাব, সেটা আসলটা লিখবো 15,000, তাহলে আমি নগদ পাইছি কত? 15,000। প্রাপ্য নোট নামে কোথাও কিন্তু কোনো হিসাব নাই, মানে এখানে কিন্তু অন্যান্যের ঘরে দিতে হবে। তার মানে যদি মিলে যায় তাহলে বিক্রয় বা যদি প্রাপ্য হিসাব থাকে তখন বিক্রয় আর প্রাপ্য হিসাবের ঘরে লিখবো, অন্যথায় বাকি সব অন্যান্য হিসাব। এখানে আবার সুদ পাইছি কত? 500 টাকা, আবার আদেশ লিখবো প্রাপ্য সুদ, আমি লিখবো নগদের ঘরে 500 টাকা আর অন্যান্যের ঘরে লিখবো 500 টাকা। বাস, আমাদের কাজ শেষ, আর আমাদের কোনো লেনদেন নাই। এখন আমরা জাস্ট এটাকে যোগ করব, এইভাবে আন্ডারলাইন করব, আমরা যোগফল নামাবো। এটা যোগফল নামাবো, আমি যদি যোগ করি, আমরা যোগ করলে এখানে পাবো, এখানে তোমার একটু যোগ করে দেখি, আমরা যোগ করে যোগফলটা একটু নামাই আমরা, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে 50,000 যোগ 8,000 যোগ 9,000 যোগ 15,000 যোগ 500, এখানে হচ্ছে 82,500। আমাদের বারটা নাই, ড্যাশ, এখানে 8,000, এখানে 9,000, এখানে হচ্ছে আমাদের 65,500, এখানে হচ্ছে 6,400 দিয়ে আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ 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 দিয়ে A to Z বক্স করে দেবো।
আমাদের আসলে এইটাই হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। আমরা খুব সহজে করে ফেললাম। ওকে, এখন আমরা গ করব। গয় কি বলছে? বহুরা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। আমরা যখন বিশেষ জাবেদায় নগদ প্রদান জাবেদা প্রস্তুত করব, নগদ প্রদান জাবেদায় কোন লেনদেনগুলো লিপিবদ্ধ করব? শুধুমাত্র নগদ প্রদান সংক্রান্ত লেনদেন। এখন তুমি একটু নিজে চিন্তা করো, একটা কারবার নগদ টাকা কেন প্রদান করে বা কোন কোন উৎসে প্রদান করে? একটা কারবার নগদ টাকার সিংহভাগ পণ্য ক্রয় করতে প্রদান করে। তাহলে নগদ টাকা প্রদানের উৎস প্রথমে পণ্য ক্রয় 1, 2 পূর্বে যদি আমি বাকিতে ক্রয় করি তাহলে পরবর্তীতে আমাকে প্রদেয় হিসাবকে টাকা নগদে পরিশোধ করতে হয়। তাহলে 2 নম্বর উৎস পেলাম, প্রদেয় হিসাবকে নগদ পরিশোধ। এর বাইরেও আরও বিভিন্ন উৎসে নগদ টাকা প্রদান করতে হয়। এই দুইটাই উৎস ব্যতীত অন্যান্য যে কোনো উৎসে যদি নগদ টাকা প্রদান করতে হয় তাহলে ওটাকে আমরা অন্যান্য হিসাব বলবো। তাহলে আমরা নগদ টাকা প্রদানের 3টা উৎস পেলাম। 1 পণ্য ক্রয় করার জন্য, 2 প্রদেয় হিসাবকে পরিশোধ করার জন্য, 3 অন্যান্য উৎস। এখন এই 3টা উৎসের জন্য আমরা নগদ টাকা দিই। এই 3টা উৎস ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর যেহেতু প্রদেয় হিসাবের সাথে বারটা আছে, আমি কি বলছি নগদ প্রাপ্তি জাবেদার জন্যেও যে নগদ যদি ডেবিট হয় বারটা ডেবিট হবে, নগদ যদি ক্রেডিট হয় বারটা ক্রেডিট হবে। এটা হচ্ছে মনে রাখার কৌশল। নগদ প্রাপ্তি জাবেদায় নগদ ডেবিট, তাহলে বারটা ডেবিট। নগদ প্রদান জাবেদায় নগদ ক্রেডিট, তাহলে বারটা ক্রেডিট। তাহলে জীবনেও তোমার বারটাটা ডেবিট হবে না ক্রেডিট হবে, তুমি ভুলবে না, ভুল হবে না। ওকে, এখন আমরা এই যে উৎসগুলা নিয়ে যে কথা বললাম তার উপর বেস করে আমরা নগদ প্রদান জাবেদার ছক করব। তাহলে ছকটা নগদ প্রাপ্তি জাবেদার মতোই। এখানে টাকার ঘর 5টা হবে, তারিখ, বিবরণ, সূত্র, টাকার ঘর 5টা। যেহেতু আমরা এখানে নিত্য মজুর তালিকা পদ্ধতিতে অঙ্ক করতেছি, তাই নিত্য মজুর তালিকা পদ্ধতিতে পণ্য ক্রয় করলে ওটাকে আমরা মজুদ পণ্য নামে লিখবো। এই যে মজুদ পণ্য, পণ্য ক্রয় করলে আমার মজুদ পণ্য নামক সম্পদ বাড়বে। তখন আর ক্রয় হিসাব লেখা যাবে না। ক্রয় হিসাব কখন লিখবো? ক্রয় হিসাব লিখবো যদি এটা কালান্তিক মজুদ পদ্ধতি হয়। এই জায়গায় একটু কিন্তু পার্থক্য আছে। তুমি আবার যখন অন্য বোর্ডে নগদ প্রদান জাবেদা করতে যাবে তখন কিন্তু ক্রয় হিসাব আছে এখানে। এইখানে কেন ক্রয় হিসাব হবে না? কারণ আমরা এখানে এটা নিত্য মজুর তালিকা পদ্ধতিতে করতেছি, এই জন্যে ক্রয়ের বদল দিতে হবে মজুদ পণ্য। কারণ নিত্য মজুর তালিকা পদ্ধতিতে পণ্যটা হয়ে যায় সম্পদ। আমরা যখন পণ্য ক্রয় করি তখন মজুদ পণ্য নামক সম্পদ বৃদ্ধি পায়। তাহলে এই জন্যে ক্রয় হিসাব না লিখে আমাকে লিখতে হবে মজুদ পণ্য হিসাব। মজুদ পণ্য হিসাব ডেবিট। কারণ যখন তুমি মজুদ পণ্য না লিখে ক্রয় লিখবা, ক্রয় তো ব্যয়, আসলে নিয়মের ভুল হবে এবং অনেক বড় একটা ভুল হবে। সম্পদকে না দেখিয়ে ব্যয়কে দেখানো হবে। ওকে, তাহলে এই জন্য আমি কি করবো? এখানে নিত্য মজুদ তালিকা পদ্ধতির জন্য আমরা ক্রয়ের বদল লিখবো মজুদ পণ্য হিসাব ডেবিট। তাহলে মজুদ পণ্য হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। নগদ যেহেতু ক্রেডিট, বারটা হবে ক্রেডিট। এখন আমরা দেখব আমাদের প্রশ্নে কোন কোন লেনদেনের জন্য নগদ টাকা আমাদের চলে গেছে বা প্রদান করা হয়েছে। 1-এর জন্য আমি নগদ টাকা প্রদান করি নাই, কারণ অতিরিক্ত মূলধন নিয়ে আসছি। 2-এ কী করছি আমরা? 2-এর জন্য আমরা নগদ টাকা পাইছি, আমরা বিক্রি করছি নগদে। 3, গ্রিন কোম্পানির নিকট হতে পণ্য ক্রয় 7,200 টাকা। এই দেখো 3 থেকে শুরু হয়েছে, কারণ আমরা গ্রিন কোম্পানির কাছ থেকে পণ্য ক্রয় করছি। যেহেতু এটা নিত্য মজুদ তালিকা পদ্ধতি, এই পণ্য ক্রয়ের জন্য ক্রয় হিসাবকে ডেবিট করা যাবে না, এখানে মজুদ পণ্য হিসাবকে ডেবিট করতে হবে। এখন এখানেও সেম, এটা খতিয়ানের মতো। আমরা এখানে নগদ প্রদান জাবেদা করতেছি। নগদ প্রদান জাবেদা করতেছি মানে নগদান ক্রেডিট। নগদ টাকাটা কেন ক্রেডিট করতেছি? উৎসগুলো ডেবিট। এখন বিবরণের ঘরে সেই উৎসগুলোর নাম লিখবো আমি। এগুলো কঠিন কোনো বিষয় না, বেসিক ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমি এখানে ক্রয় করছি, যেহেতু নিত্য মজুদ আমি লিখবো মজুদ পণ্য হিসাব। তাহলে লিখবো মজুদ পণ্য। খুব সহজ বিষয় কিন্তু মজুদ পণ্য। মজুদ পণ্য লিখে আমি মজুদ পণ্যের ঘরে লিখবো আমি কত টাকায় মজুদ পণ্য ক্রয় করছি, 7,200 টাকা। এই মজুদ পণ্যের ঘরে লিখবো 7,200, আর আমি নগদের ঘরে লিখবো 7,200। তাহলে আমাদের কিন্তু 3 হয়ে গেল। 8 আমাদের তো এখানে বসবে না, 14 বসবে। ইনামকে বেতন প্রদান 3,000 টাকা। ইনামকে বেতন প্রদান, চেক নং এত, চেক দিছি বলে তো নগদ টাকা চলে গেছে ব্যাংক থেকে। তো ইনামকে বেতন প্রদান যাবে দেখি বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান ক্রেডিট বিধায় তো নগদ প্রদান যাবে বসবে। তাহলে লিখবো 14, লিখবো বেতন হিসাব। এখানে নগদ টাকা চলে যাচ্ছে বিধায় আমরা লিখতেছি, আর কোনো কারণ না। তাহলে বেতন হিসাব, বেতন হিসাব ডেবিট নামে কি কোনো কলাম আছে? নেই। তাহলে কার কার নামে কলাম আছে? মজুদ পণ্য, প্রদেয় হিসাব। তাহলে এই দুটো নামের সাথে তো মেসিং হয় নাই, তাহলে বেতন নামে যদি নাই তাহলে এটা অন্যান্যর ঘরে যাবে। তাহলে অন্যান্যর ঘরে কত টাকা যাবে? অন্যান্যর ঘরে যাবে 3,000 টাকা। এই অন্যান্যর বিষয়টা হচ্ছে এটা 3,000 টাকা। আর নগদ তো কম্পালসারি 3,000 টাকা, কারণ নগদ প্রাপ্তি জাবেদা হোক আর নগদ প্রদান জাবেদা হোক নগদের ঘরে বসবেই।
ওকে, 16 তো বসাবো না, 16 তো বাকিতে। 18 এটা কিন্তু নগদ প্রাপ্তিতে বসে গেছে, 26 বসবে। 2% বাট্টা বাদে গ্রিন কোম্পানিকে দেনা পরিশোধ, 2% বাট্টা বাদে। তাহলে গ্রিন কোম্পানি এই কোম্পানির কাছে কত টাকা পেত? গ্রিন কোম্পানি আসলে 16 তারিখে আছে, 16 তারিখে তুমি গ্রিন কোম্পানির কাছ থেকে 6000 টাকায় পণ্য ক্রয় করছো। তাহলে 16 তারিখ অনুযায়ী তোমার প্রদেয় হিসাব কিন্তু 6000, এই সাইডে লিখলাম 6000 টাকা। তাহলে তুমি 16 তারিখ অনুযায়ী 6000 টাকা ঋণী আসো। এখন এই 6000 টাকা তুমি কত পার্সেন্ট বাট্টা পরিশোধ করছো? 2% বাট্টা পরিশোধ করছো। কবে? 26 তারিখে। তো 26 তারিখ লিখবা। 26 তারিখে তুমি কাকে টাকা দিছো? গ্রিন কোম্পানিকে। তুমি লিখবা এখানে গ্রিন কোম্পানি। গ্রিন কোম্পানি লিখে তুমি এখন টাকা বের করবা। তাহলে গ্রিন কোম্পানি, আর গ্রিন কোম্পানিকে কত পার্সেন্ট বাট্টা টাকা দিছো? 2%। টাকা বাট্টা বের করো। 6000 এর 2% কাটো। 6000 এর 2% 120। 6000 গুণন 2% 120 টাকা। তাহলে বাট্টার ঘরে আগে বসাও 120 টাকা। এই যে বাট্টার ঘরে বসাও 120 টাকা। গ্রিন কোম্পানি তোমার কাছে কত টাকা পাবে? 6000। 6000 টাকা দায়ে তো শোধ করছো, তার মানে তুমি প্রদেয় হিসেবের ঘরে বসাও 6000 টাকা। তাহলে গ্রিন কোম্পানি তোমার কাছে কত টাকা পেত? 6000। 6000 টাকার এগনিস্টে তুমি বাট্টা পেলা কত? 120। তাহলে গ্রিন কোম্পানিকে তুমি পরিশোধ করলা কত? 5880 টাকা। এইটাই মূলত তোমার নগদের ঘরে বসবে। তাহলে আমি আবারও বলতেছি, গ্রিন কোম্পানি 16 তারিখ অনুযায়ী তোমার কাছে পেত কত? 6000। তুমি এই 6000 টাকা কত পার্সেন্ট বাট্টায় পরিশোধ করতেছো? 2% বাট্টায় পরিশোধ করতেছো। তাহলে তুমি লিখবা 26 গ্রিন কোম্পানি। তোমার কাছে গ্রিন কোম্পানি পাবে কত? 6000। তুমি মোট টাকাটা আগে বসিয়ে দাও 6000। এই যে প্রদেয় হিসেব ডেবিট 6000, কারণ পুরো দায় তোমার পরিশোধ হবে, হ্রাস পাবে 6000। আর এই 6000 টাকার এগনিস্টে তুমি কম দিবা কত? বাট্টা কাটো, তুমি কম দিবে 2%। তাহলে 6000 এর 2% কত? 120। তাহলে 6000 থেকে 120 টাকা দিবে না, তাহলে দিবা কত? 5880 নগদের ঘরে বসিয়ে দাও। ওকে, ডান। এরপরে আমরা আসবো আবার কোথায় আছে, 26-এর পর আমরা দেখব 28-এ আসবে না, 30-এ আসে। ভাড়া খরচ পরিশোধ 2400 টাকা, চেক নং 104। তাহলে তুমি ভাড়া পরিশোধ করছো, নগদ টাকা চলে গেছে। তাহলে তুমি লিখবা 30 ভাড়া হিসাব। তাহলে ভাড়া হিসাব কত টাকা দিছো? ভাড়া হিসাব দিছো তুমি 2400 টাকা। তাহলে তুমি অন্যান্যের ঘরে বসাবা 2400, আর নগদের ঘরে বসাবা 2400। আর তোমার কি কোনো লেনদেন আছে? নগদ প্রদান জাবেদার নেই। তাহলে এখন তুমি যোগের দাঁড়িয়ে দাও আগের মতো। যোগের দাঁড়িয়ে দিয়ে এখন তুমি যোগফল বসাও। এখানে 7200, এখানে 6000, এইখানে 5400, এইখানে 120, এইখানে এখন একটু যোগ করে দেখতে হবে। 7200 যোগ 3000 যোগ 5880 যোগ 2400, তাহলে এখানে পাচ্ছি আমরা 18480। এগুলাকে ক্লোজ করে দাও, ক্লোজ করে দাও, দিয়ে তুমি A to Z বক্স করে দাও। বাস, তোমার ডান, নগদ প্রদান যাবে না। একদম ইজি, খালি তোমাকে বেসিকটা বুঝতে হবে। আর একটা বিষয়, এখানে তুমি যে ক্লোজ করলা, এই যে ডেবিট ডেবিট ডেবিট, এই 3টা ডেবিটের যোগফল এই 2টা ক্রেডিটের সমান হবে। নগদ প্রাপ্তি জাবেদাতেও তাই। তাহলে আজকের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তুমি নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা তো এখানে বুঝলাই। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি? এই যে আমরা পণ্যের প্রতিষ্ঠানে পণ্য সংক্রান্ত লেনদেনকে আমরা আসলে 2টা পদ্ধতিতে রেকর্ড করে থাকি। আমরা এসএসসি লেভেলে যখন আমাদের ফার্স্ট ইয়ার শুরু করি, আমরা মূলত কালান্তিক পদ্ধতিতে আমরা অঙ্কগুলো করি। তখন কিন্তু টিচাররা আমাকে বলে না, বাবা নিত্য মজুদ তালিকা পদ্ধতি, কালান্তিক তালিকা পদ্ধতিতে আমাদের আসলে পদ্ধতি আছে যে পণ্য সংক্রান্ত লেনদেনগুলোকে ওই পদ্ধতিতে লিপিবদ্ধ করতে হবে। যদি টিচাররা শুরুতেই বলতো, আমার কিন্তু হিসাব বিজ্ঞানে হ্যাং মাথা হয়ে যাইতো। তখন বাবা এত কঠিন হিসাব বিজ্ঞান তো নেওয়া যাবে না, আর্টসে যাব বা আমি সায়েন্সে যাব, হিসাব বিজ্ঞান পড়বো না। আসলে এইখানে যখন আমরা স্টুডেন্টকে শুরু করি, আমরা কিন্তু অনেক কিছু স্কিপ করে যাই, কারণ যদি স্কিপ না করি শিক্ষার্থীরা ভয় খেয়ে যাবে। তুমি যত অ্যাডভান্স লেভেলে যাবা, অনার্সে যাবা, মাস্টার্সে যাবা, আরও স্টাডি করবা, তুমি অ্যাকাউন্টিংয়ের অনেক বেসিক বুঝতে পারবা। এখানে আসলে স্টাডির বিষয়। তাহলে মূল সামারিটা কী পেলাম আমরা? যে একটা ব্যবসায় প্রতিষ্ঠান পণ্য সংক্রান্ত লেনদেন 2টা পদ্ধতিতে হিসাবের বহিতে সংরক্ষণ করে, কালান্তিক মজুদ পদ্ধতি, নিত্য মজুদ তালিকা পদ্ধতি। আসলে এসএসসি প্রথম বর্ষে আমরা যে পণ্য সংক্রান্ত প্রতিষ্ঠানের ম্যাথগুলো করি, এগুলো কালান্তিক মজুদ পদ্ধতিতে করি। কালান্তিক মজুদ পদ্ধতির মূল কথা কি? আমরা যখন পণ্য ক্রয় করব, পণ্য ক্রয় করলে ব্যয় হবে, পণ্য বিক্রি করলে আয় হবে। নিত্য মজুদ তালিকা পদ্ধতির মূল কথা কি? পণ্যটাকে সম্পদ হিসেবে কাউন্ট করতে হবে। পণ্য ক্রয় করলে মজুদ পণ্য নামক সম্পদ বাড়ে, মজুদ পণ্যকে ডেবিট করতে হবে। নগদে ক্রয় করলে নগদান ক্রেডিট, বাকিতে ক্রয় করলে প্রদেয় হিসাব ক্রেডিট। আর
যখন নিত্যমজুর তালিকা পদ্ধতিতে আমি পণ্য বিক্রয় করব, আমি দুইটা মূল্য পাবো, একটা বিক্রয় মূল্য, একটা বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় মূল্যের জন্য জাবেদা কী করব? আগের মতো জাবেদা করব, নগদান বা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রিত পণ্যের জন্য জাবেদা করব, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ক্রেডিট। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি তোমাদের ক্লাসগুলো ভালো থেকে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।